ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটি নিয়ে এসেছি এটা একদম অনগোয়িং একটা ড্রামা এবং এটা একটু ফ্যান্টাসি ড্রামা। এই ড্রামাটার কারণ হচ্ছে এই ড্রামার যে কাস্ট তারা সবাই আমার খুব পছন্দের, মানে মেল লিড, ফিমেল লিড, সেকেন্ড মেল লিড সবাই আমার খুব পছন্দের। আর অনেকদিন ধরে যেহেতু ফ্যান্টাসি ড্রামা করা হয় না, তাই এই ড্রামাটা পেয়ে আমি তো অনেক খুশি। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় পুরো ইউনিভার্সে তিনটি আলাদা আলাদা জাতি, যেমন ইমমর্টাল, ডেমন আর মানুষরা বসবাস করে। ইমমর্টালদের আবার তিনটা ভাগ রয়েছে, তবে এদের মধ্যে মিড হেভেনের রুলসই সবাই ফলো করে। ওই সময় সেলেস্টাল প্যালেসে ইয়াওতিং নামে একজন রাজা সিংহাসনে বসে। ওই সেম বছরই মহারানী দুটো বাচ্চার জন্ম দেয়। বড় ছেলের নাম ছিল জিয়ানশু আর ছোট ছেলের নাম কুনলুন। বলা হতো যেই রাজকুমারের নামের তারা আকাশে জ্বলজ্বল করবে সেই হবে পরবর্তী রাজা, অর্থাৎ যুবরাজ। তবে দেখা যাচ্ছিল দুটো তারাই সমানভাবে জ্বলছিল, এরকমটা আগে কখনো হয়নি। কিন্তু তারপরও মহারাজ তার বড় ছেলেকে পরবর্তী যুবরাজ হওয়ার জন্য সকল কিছু শিখতে বলে। সেই রাজকুমার, যার নাম জিয়ানশু, সে ছোটবেলা থেকেই একটা ফুল গাছকে লালন পালন করতো। এটা ছিল একটা লাল ক্যামেলিয়া ফুল গাছ। একদিন সে বলছিল, তুমি ফোটো না কেন? আমি তোমাকে দেখতাম। তুমি জানো আমিও একটা ফুল গাছ, আমি হলাম পিওনি ফুল গাছ আর তুমি ক্যামেলিয়া। আর এখান থেকেই এই লাল ক্যামেলিয়ার কাহিনী শুরু হয়। এরপর আমাদের অনেক বছর পর সিন দেখানো হয়। হঠাৎ করেই কুনলুন জিয়ানশুর ফুলের বাগানে আসে। এখানকার যে চিফ সে তাকে বলছিল আপনি চলে যান। কুনলুন বলে, আমার ভাই ফ্লাওয়ার ডেইটি, আমি এখানে শুধু ফুল দেখতে এসেছি। সে এরপর সেখানে ম্যাজিক করে সকল ফুলদের ফুটতে বলে। এখন সে চিফ বলে, আপনি এরকম করলে তাহলে কি করে হবে? এখানকার ফুল ফোটা মানে পৃথিবীতে ফুল ফুটে যাওয়া, সবকিছুরই তো একটা সময় থাকে। তবে কুনলুন উল্টো তাকে চুপ করিয়ে দিয়ে ফুল ফোটাতে যায়। কবে সে দেখতে পায় একটা লাল ক্যামেলিয়া ফুটছে না, তাই সে সেটার উপর আরো পাওয়ার দেয়। তবে তখন জিয়ানশু চলে আসে। সে কুনলুনকে বেঁধে রাখে আর ক্যামেলিয়াকে বলে, তুমি ওর কথা শোনোনি, এখন যদি তোমাকে শাস্তি পেতে হয়। তখনই খবর এসে যায় জিয়ানশুকে তার বাবা ডাকছে। জিয়ানশু সেখানে গেলে মহারাজ বলে, কুনলুন আবার নিয়ম ভাঙতে শুরু করেছে, আর এই ফুলটা কেন ওর কথা শোনেনি? জিয়ানশু বলে, ও আমার সঙ্গে বড় হয়েছে, তাই আমার কথাই বেশিরভাগ শোনে। তবে এই কথা শুনে মহারাজ রেগে যায়। সে বলে, তুমি এখনো এসব ছোট ছোট বিষয়ে দয়া দেখাচ্ছ? তাহলে তুমি একজন পানিসার কি করে হবে? পানিসার মানে হলো জিয়ানশুকে এই ফুল এবং ফুলের সংলগ্ন আশেপাশের সকল কিছুর অন্যায়ের বিচার করতে হবে এবং প্রয়োজনে তাদেরকে শাস্তি দিতে হবে। জিয়ানশু এর পরেও বলে, আপনার যদি শাস্তি দিতে হয় আমাকে দিন, এই ফুলটাকে কিছু করবেন না। তার বাবা বলে, তুমি এত অবাধ্য হয়ে গেছো যে ওপেনলি তুমি এই ফুলের উপরে দয়া দেখাচ্ছ। এরপর সে সেই ফুলটাকে নষ্ট করে ফেলে। জিয়ানশু একেবারে থমকে যায়, তার এই ব্যাপারটা খুবই খারাপ লাগে। এরপর সে সেই ফুলটাকে নিয়ে এসে নিজের একটা আঙুলের স্পিরিট তাকে দিয়ে দেয় যাতে সে বেঁচে থাকে, আর বলে, তোমার নাম রাখলাম আমি হংনিং, তুমি কোনো অন্যায় করনি, তবে এখন তুমি আর এখানে থাকতে পারবে না, তোমাকে এবার পৃথিবীতে চলে যেতে হবে। হংনিং ফুল অবস্থায় থেকে জিয়ানশুকে একটু দেখে, সে শুধুমাত্র তার কপালে চিহ্নটা দেখতে পায়। এরপরে হংনিং পৃথিবীতে একটা ফুলের ক্ল্যানের কাছে চলে আসে। এর নাম বাইজো ক্ল্যান, যারা খুবই নিম্নমানের এবং এখানকার বেশিরভাগ ফুলই ছিল ডেমন। কিন্তু হংনিং এখানে এসে পড়েছে, তাই এখন সেও দুর্বল প্রকৃতির ডেমন হয়ে গেছে। এরপর আমাদেরকে বলা হয় 500 বছর পার হয়ে গেছে। হেভেনের মহারাজ ঘোষণা করে দিয়েছে পৃথিবীতে কোনো ফুল ফুটতে পারবে না। গত 10 বছর ধরে পৃথিবীতে কোনো ফুল ফোটে না, আর এই কারণেই পৃথিবীতে বসন্ত আসে না। এরপরে বাইজো ক্ল্যানের সবাই আড়ালে লুকিয়েছিল, কারণ এখন থান্ডার স্ট্রাইক হবে, আর এই ক্ষুদ্র জাতির ডেমনদের থান্ডার স্ট্রাইক সহ্য করতে হয়, তারা এটাকে অ্যাভয়েড করতে পারে না। হঠাৎ করেই একটি মেয়ের গায়ে থান্ডার স্ট্রাইক করলে সে মেয়েটা সরে যায়। তখন হংনিং বাইরে চলে আসে, তার গায়ে থান্ডার স্ট্রাইক করতে থাকে। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে একটা থান্ডার স্ট্রাইক তার একদম মাঝ বরাবর এসে পড়ে আর তার পাপড়িগুলো একদম ছিটকে পড়ে যায়। এরপরেই হঠাৎ করে পাপড়িগুলো জ্বলতে শুরু করে, আর এরপর হংনিং মানুষের রূপ পেয়ে যায়। তার বন্ধুরা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তার মেয়ে বন্ধু যাইবো বলে, 500 বছর হয়ে গেল তোমার মানুষ রূপ নিতে। হংনিং বলে, হ্যাঁ, এবার আমাকে আবার হেভেনেও যেতে হবে, কারণ যে আমাকে বাঁচিয়েছে তার ঋণ আমাকে শোধ করতে হবে। যাইবো ছিল পুদিনা গাছ, সে বলে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি 2 দিন আগে মানুষদের কাছে যাওয়ার সাহস কোথায় পেলে? তখন কল্পনায় দেখানো হয় একটা মা আর একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ছেলেটা অনেক বেশি ক্লান্ত ছিল। সে বলছিল, মা, আমাদের কি আর ভালো দিন আসবে না? তখনই সেখানে হংনিং গিয়ে ফুটে যায়, যেটা দেখে তার মা বলে, অবশ্যই ভালো দিন আসবে, কারণ বসন্ত আসতে চলেছে। বর্তমানে হংনিং বলে, আমি কি খারাপ করেছি?
ওই মা আর ছেলে নিজেদের আশাই হারিয়ে ফেলেছিল। যাইবো বলে, তুমি বুঝতে পারছো না, তোমাকে এবার শাস্তি দেওয়া হবে। এরপরে সে নিজের একটা পুদিনা ডাল তাকে দেয়। পরে তারা কোনো একটা কাজে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়ানশুকে দেখি যে কিনা কিছু ডেমনদেরকে শাস্তি দেয়। তখন তার কাছে খবর আসে যে বাইজো ক্ল্যানে একটা ক্যামেলিয়া ফুল রয়েছে, যে কিনা বিনা অনুমতিতেই 2 দিন আগে ফুটেছিল, তাই তাকে শাস্তি দিতে হবে। অন্যদিকে হংনিং পানিতে নেমে আনন্দ করছিল। তখনই জিয়ানশু সেখানে চলে আসে। সে আসা মাত্রই বাকিরা সবাই স্ট্যাচু হয়ে যায়। সে যখন দেখতে পারে হংনিং পানিতে, তখন সে তাকে উপরে নিয়ে আসে, এমনকি তার পোশাকও বদলে দেয়। এরপর বলে, তুমি বিনা অনুমতিতে ফুটেছিলে, তাই তোমাকে 100 থান্ডার স্ট্রাইক দেওয়া হবে। এরপরেই সে তার গায়ে একটা থান্ডার স্ট্রাইক দেয় আর বলে, তুমি ফ্লাওয়ার ক্ল্যানে জন্মেছো, তাই তোমার তো জানা উচিত যে হেভেনের সিগন্যাল ছাড়া তুমি ফুটতে পারবে না। এরপরই সে তার উপরে আরো 2টো স্ট্রাইক ফেলে। হংনিং বলে, গত 10 বছর ধরে কোনো ফুল ফুটছে না, মানুষের মধ্যে থেকে আশাই চলে গেছে। জিয়ানশু বলে, এটা হেভেনের ডিসিশন। হংনিং বলে, হেভেনের ডিসিশন? তাদের জন্য তো 10 বছর কোনো ব্যাপারই না, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা জীবনের অনেকখানি সময়। জিয়ানশু বলে, তুমি হেভেনের রুলস অমান্য করেছো, আজ আমি তোমার ইনার কোর বের করে ফেলবো। তবে যখন সে তার ইনার কোর বের করতে যায়, তখন সে বুঝতে পারে এটা তার নিজেরই দেওয়া কোর। সে তার কাছে গিয়ে বলে, হংনিং। হংনিং তখন জিয়াংশুকে ছুঁয়ে বলে, কই, এখানে ছুলে তো আমি আপনার নাম জানতে পারছি না। জিয়াংশু বলে, এতগুলো বছর পর তুমি মানুষের রূপ পেয়েছো, তাহলে সেটাকে নষ্ট করছো কেন? হংনিং বলে, আমি আর কখনো এরকম করব না, আমাকে মারবেন না, আমি ইমমর্টাল হতে চাই। জিয়ানশু বলে, তুমি ইমমর্টাল হতে চাও? তাহলে তুমি কি ফ্লোরাল প্যালেসে যাবে? এই কথা শুনে হংনিং তো ভীষণ খুশি হয়ে যায়। জিয়ানশু তাকে ফুল বানিয়ে সাথে করে নিজের ফ্লোরাল প্যালেসে নিয়ে যায়। এখানে সে চিফকে বলে, আমি ক্যামেলিয়া ফুলটাকে নিয়ে এসেছি, ওর 100টা থান্ডার স্ট্রাইক পাওয়ার কথা ছিল, 3টা হয়েছে, আরো 97টা পাবে, আর ও এখানে ট্রেনিং করবে। তবে চিফ তো অবাক হয়ে যায় যে জিয়াংশু একটা ফ্লাওয়ার ডেমনকে নিয়ে এসেছে। তবে জিয়াংশু হলো ফ্লাওয়ার ডেইটি, তাই সে যা বলবে তা তো মানতেই হবে। একটু পরে জিয়াংশু নিজের প্যালেসে আসলে এখানে তার লোকেরা কিছু বিষয় নিয়ে কথা বলে। এরপর বলে, এনসিআর-এর রাজকুমারী লুইয়াও এসেছে। জিয়াংশু বলে, ওকে চলে যেতে বলো। এরপর আমরা লুইয়াওকে দেখি। সেখানে জিয়াংশুর সেই সহকারী এসে বলে, হুজুর আজকে কাজে অনেক ব্যস্ত, তাই আপনার সঙ্গে দেখা করতে পারবে না। তবে লুইয়াও রাগ করে না, সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় নতুন এক ব্যাচ ফুলপরীরা এই প্যালেসে এসেছে ট্রেনিং নিয়ে ইমমর্টাল হওয়ার জন্য। এখানে এপ্রিকট নামে একজন সুপারভাইজার হংনিংকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? সে যখন বলে যে সে একটা ডেমন এবং সে বাইজো ক্ল্যান থেকে এসেছে, তখন তারা সবাই সরে যায়। তবে একটি মেয়ে বলে, এই মেয়েটাকে ফ্লাওয়ার ডেইটি নিজে নিয়ে এসেছে এবং তাকে এখানে ট্রেনিং করতে বলেছে। এপ্রিকট তখন সায়াও নামে একটি মেয়েকে হংনিংকে সকল নিয়ম কানুন শেখানোর জন্য বলে দেয়। এরপরে সায়াও বলতে থাকে, এখানকার সকল ফুল, আবহাওয়া সবকিছু নির্ভর করে ফ্লাওয়ার ডেইটি মুডের উপরে। জানি না আজকে সব ফুল কেন ফুটে যাচ্ছে। হংনিং বলে, হয়তো আজ ফ্লাওয়ার ডেইটি অনেক ভালো মনে আছে। এরপর সায়াও বলে, তোমাদের বাইজো ক্ল্যানে নাকি অনেক ডেমন থাকে। হংনিং বলে, কে বলেছে? আমাদের বাইজো ক্ল্যানে অনেক ভালো ভালো ফুলেরা থাকে, তারা সবাই আমার বন্ধু। সায়াও এরপর কিছু লোকেদেরকে দেখিয়ে বলে, এরা হলো সিনিয়র, এদের সঙ্গে কখনোই ঝামেলায় যাবে না, নয়তো ফ্লাওয়ার ডেইটি অনেক রেগে যাবে। আর জানো, সে ভীষণ রাগী, অপরাধীকে চরম শাস্তি দেয়। এরপরে সায়াও হংনিংকে সেখানে রেখে একটা কাজে যায়। হংনিং বাইরে এসে হাঁটতে শুরু করে। তখন সে একটা উঁচু দেয়াল দেখতে পায়। সে সেখানকার লতাপাতা বেয়ে দেয়ালের উপরে ওঠে, আর এরপর নামতে গিয়ে সে একটা গাছের সঙ্গে ঝুলে থাকে। তখন জিয়ানশু বলে, তুমি এখানে কি করছো? এটা ওয়াইন গার্ডেন, তুমি এখানে কেন এসেছো? হংনিং বলে, আমি ভুল করে চলে এসেছি। জিয়ানশু তাকে নামতে বলে, তবে হংনিং পড়ে যেতে থাকলে জিয়ানশু ম্যাজিক দিয়ে তাকে ধীরে ধীরে নামায়। এরপর হংনিং কাছে আসলে বুঝতে পারে জিয়ানশু হয়তো সিনিয়র। সে তার হাতে একটা ওয়াইন দেখতে পায় আর বলে, এটা একটু আমাকে দেবে? তবে জিয়ানশু না দিতে চাইলে সে বলে, কেন, তুমি খেতে পারলে আমি কেন খেতে পারবো না? তখনই দুজন মানুষকে আসতে দেখে সে একটা দড়ি ধরে টান দেয়, যার ফলে তারা দুজন ঘন্টার ভেতর লুকিয়ে পড়ে। জিয়ানশু বলে, তুমি কি করছো? হংনিং বলে, তুমি জানো না, এরা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের নামে ফ্লাওয়ার ডেইটির কাছে নালিশ করবে, আর সে ভীষণ রাগী, আমাদেরকে চরম লেভেলে শাস্তি দেবে। জিয়ানশু বলে, তোমাকে এগুলো কে বলেছে? হংনিং বলে, সবাই জানে, দেখা যায় এখানে এসেছিল এপ্রিকট আর তার সাথে একটি মেয়ে। এপ্রিকট এখানে জিয়ানশুর নামে আজে বাজে কথা বলছিল। জিয়ানশু বাইরে যেতে চায়, তবে হংনিং তাকে ধরে রাখে। তারা বলতে থাকে, এত ভালো ভালো ওয়াইন আনি, তারপরও ফ্লাওয়ার ডেইটির কিছুই পছন্দ হয় না, খালি বলে কিছু একটা মিসিং।
কিছু মিসিং থাকলে কি আমরা বুঝতে পারতাম না? তারা সেখানে ঘন্টা দেখে, তবে কিছু না বলে সেখান থেকে চলে যায়। হংনিং জিয়াংশুর ঘ্রাণ শুকতে থাকে। সে বলে, আমি তো সব ফুলের ঘ্রাণই বুঝি, তোমারটা বুঝতে পারছি না। তুমি কোন ফুল? নাকি তুমি ফুলই না, তুমি ঘাস? এরপর বলে, আমরা এখন এখান থেকে যাবো কি করে? জিয়াংশু ফিল করে ঘন্টাটা তুলে ফেলে। হংনিং সেখানে অনেক ধরনের ওয়াইন দেখতে পায়। সে একটা হাতে নিয়ে তার মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে সেটা খায় আর বলে, এটা খেতে অনেক ভালো, তুমি একটু ট্রাই করে দেখো। জিয়াংশু রেগে বলে, ডেমনরা এখানে আসলে কি হয় জানো? কোথায় ভালো করে তুমি ট্রেনিং করবে? তুমি কি এখানে মরতে এসেছো? হংনিং বলে, না, আমি এখানে একজনের ঋণ পরিশোধ করতে এসেছি। আমি যখন শুধু ফুল ছিলাম তখন এক ফ্লাওয়ার ডিটি আমাকে বাঁচিয়েছে। সে একটা মেয়ে। জিয়াংশু বলে, মেয়ে? তুমি তার চেহারা দেখেছো? হংনিং বলে, তার চেহারা আমার মনে নেই, তবে তার কপালে একটা চিহ্ন ছিল। আমি তাকেই আমার ঋণ পরিশোধ করার জন্য এখানে এসেছি। এরপরেই সে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর একটা ফুল হয়ে যায়। জিয়াংশু তাকে সাথে করে নিজের প্যালেসে নিয়ে যায়। এরপর টেবিলের উপর রেখে দাসীকে বলে চিফকে ডেকে আনতে। দাসী চা নিয়ে আসলে ফুলটা দেখে ফুলটাকে চায়ের ভেতর দিয়ে দেয়। এরপরে কাপে চা ঢেলে রাখে। একটু পরে চিফ আর জিয়াংশু একসঙ্গে কথা বলতে থাকলে জিয়াংশু চায়ের কাপে চুমুক দিতেই কেটলির ভেতর থেকে হংনিং বাইরে চলে আসে। হংনিং বলে, আপনি এভাবে আমাকে ছুঁড়ে দিচ্ছেন কেন? এই কথা শুনে চিফ তাড়াতাড়ি সেটা নোটে লিখতে থাকে, তবে জিয়াংশু তখন তাকে বাধা দেয়। একটু পরে জিয়াংশু এপ্রিকটের উপরে অনেক রাগ দেখাতে থাকে যে কেন তোমরা হংনিংকে দেখে রাখতে পারোনি। এপ্রিকট বলে, আমি তো ওর দায়িত্ব সায়াওকে দিয়েছিলাম। জিয়াংশু বলে, আমি দায়িত্ব দিয়েছি তোমাকে, তুমি আবার দিয়েছো সায়াওকে। মানে তোমার কাজ হচ্ছে সব নিজের দোষ অন্য একজনের উপর দিয়ে দেওয়া, তাই তো? এরপরে এপ্রিকট সায়াও এর কাছে আসে। সে বলে, হংনিং কোথায়? সায়াও দৌড়ে হংনিং এর কাছে আসলে দেখতে পায় হংনি রোদে নিজেকে শোকাচ্ছিল। সায়াও তাকে নিয়ে আসলে এপ্রিকট বলে, প্রথম দিন এসেই তুমি এসব শুরু করে দিয়েছো। হংনিং বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এপ্রিকট বলে, যেহেতু সায়াও নিজের দায়িত্ব পালন করতে পারেনি তাই তাকে শাস্তি দেওয়া হবে, তাকে চাবুকের আঘাত দেওয়া হয়। তবে হংনিং বলে, অন্যায় করেছি আমি, তাহলে আপনি ওকে কেন আঘাত করছেন? এপ্রিকট এতে আরো রেগে যায়। তখনই চিফ সেখানে আসে। সে কি হয়েছে জিজ্ঞেস করলে এপ্রিকট সবকিছু বলে। সে বলে, ঠিক আছে, আমি এখন হংনিংকে নিয়ে যাচ্ছি থান্ডার স্ট্রাইকের জন্য। তবে এপ্রিকট এতে রাজি হতে চায় না। তখন চিফ বলে, যেহেতু আমি ওকে নিয়ে এসেছি তাহলে তো আমিও অন্যায় করেছি, তুমি তাহলে আমাকেও শাস্তি দাও। এই কথা শুনে এপ্রিকট চুপ হয়ে যায়। সে সবাইকে চলে যেতে বলে। সবাই চলে গেলে সায়াও বলে, তুমি এরকম কাজ কি করে করলে? তখন চিফ বলে, ভালোই করেছে, ও আসার আগে এই প্যালেস একদম বোরিং ছিল, আর এখন দেখো কত প্রাণবন্ত হয়ে গেছে। এরপরে সে তাকে থান্ডার স্ট্রাইকের জন্য নিয়ে যায়। এখানে হংনিং বলে, এই শাস্তিটা কি একটু কম করা যায় না? চিফ বলে, কি হয়েছে, এখন তোমার ভয় লাগছে? কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সে ঢোলে বাড়ি দিলেই সেখানে থান্ডার স্ট্রাইক হয়। এরপর সে বলে, তোমাকে এগুলো শরীরে নিতে হবে না, তুমি ছোটাছুটি করো যাতে এটা তোমার গায়ে না লাগে। একটু পরে হংনিং বাইরে এসে সায়াওকে একটা ওষুধ দিয়ে বলে, আমার আঘাতে একটু এটা লাগিয়ে দেবে। সায়াও যখনই ওষুধ লাগাতে যায় তখন দেখতে পায় একা একাই তার আঘাত ভালো হয়ে গেছে। সে এই কথা হংনিংকে বললে হংনিং বলে, হ্যাঁ, ওষুধটা অনেক ভালো। তবে সায়াও তাকে বলে ওষুধ দেওয়ার আগেই তার আঘাত ভালো হয়ে গেছে। সে হংনিংকে বলে, তুমি অনেক ভালো, তুমি ইমমর্টাল হতে পারবে। হংনিং বলে, আমি আসলে ইমমর্টাল হতে চাই ফ্লাওয়ার ডেটিকে দেখার জন্য। সায়াও বলে, তাহলে তুমি ফ্লাওয়ার উৎসবে চলে আসো, প্রতি 500 বছরে এটা অনুষ্ঠিত হয়, সেখানে ফ্লাওয়ার ডেটিও আসে। তবে সেখানে যেতে তোমার নিমন্ত্রণ পত্র লাগবে। যে তোমাকে এনেছে তাকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো। এদিকে এপ্রিকট অনেকগুলো মেয়েদের দিয়ে ঘাস জাতীয় একটা গাছের উদ্যানকে পরিষ্কার করছিল। তখন তার সাথে থাকা মেয়েটি এসে বলে, ওই হংনিংকে হারানোর আমার কাছে একটা উপায় আছে। যেহেতু ফ্লাওয়ার ডেইটি ওর উপরে রেগে আছে, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে ও আবারও ফ্লাওয়ার ডেইটির কাছে যায় আর সে রেগে তাকে এখান থেকে বের করে দেয়। একটু পরে দেখা যায় সেই মেয়েটা হংনিংকে একটা ঝাড়ু দিয়ে এই পুরো রাস্তা পরিষ্কার করতে বলে। সে ঝাড়ু দিতে দিতে সামনে এগোচ্ছিল। ওদিকে জিয়ানশুর জন্য গোসলের পানি তৈরি করা হয়। একটু পরে জিয়ানশু সেই পানিতে নামে। হংনিং ঝাড়ু দিতে দিতে এখানে পর্যন্ত চলে আসে। সে ফুলের ঘ্রাণ পেয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে। কে যখন এত সুন্দর পরিষ্কার পানি দেখে তখন সে বলে, আমিও একটু গোসল করে নিই। সে পানিতে নেমে যায়। কখন সে সামনে জিয়ানশুকে দেখতে পায়। জিয়ানশু তাকে দেখে পানি ছিটিয়ে দিয়ে গায়েব হয়ে যায়। তবে হংনিং দেখতে পায় সামনে একটা বড় গাছ। এটাই আসলে জিয়ানশু ছিল, যেটা একটা গোল্ডেন পিওনি ফুল গাছ। হংনিং গাছের কাছে গেলে গাছের ফুল ফুটে যায় এবং তা ঝরে পড়তে থাকে।
হংনিং বলে, তুমি এত সুন্দর, কিন্তু তোমার গায়ে এত আঘাত কিসের? এগুলো কি ব্যথা করে না? এরপরে সে তাকে জড়িয়ে ধরে। আড়াল থেকে চিফ এটা দেখে ফেলে। সে তখন চিৎকার করে বলে, তুমি ওনাকে ছাড়ো। এখানে সিন কাট হয়ে যায়। একটু পরে জিয়ানশু কিছু একটা লিখছিল। তখন হঠাৎ হংনিং এর কথা মনে পড়ে, যেখানে হংনিং বলছিল এতগুলো বছর ধরে পৃথিবীতে ফুল ফুটছে না, মানুষের মধ্যে থেকে বাঁচার আশাই চলে যাচ্ছে। জিয়ানশু এরপরে তার বাবাকে এই বিষয়ে চিঠি লেখে যে এখন যেন তার বাবা ফুল ফোটার অনুমতি দিয়ে দেয়। একটু পরে মহারাজের কাছে জিয়ানশুর মা সেই চিঠি নিয়ে দেখায়। জিয়ানশু বলে, এই ছেলেটা পানিসার হিসেবে অনেক দুর্বল মনের, তবে ঠিক আছে, এখন ফুলদের অনুমতি দিয়ে দেওয়া হবে। মহারানী যখন চলে যাচ্ছিল তখন তাওই সেখানে আসে। সে বলে, মহারাজ, আপনি একদিন এক রাত ধরে এখানে আছেন, কিছু কি হয়েছে? মহারাজ বলে, আপনি দেখুন তো, দুই রাজকুমারের তারার মাঝে একটা লাল মেঘ দেখা যাচ্ছে। তাওই বলে, ওনারা দুজনেই পাওয়ারফুল, ওনাদের মাঝখানে যদি কেউ আসে তাহলে অবশ্যই সে অনেক ক্ষমতাবান কেউই হবে। মহারাজ বলে, যাই হোক, জিয়ানশুকে এটা মোকাবেলা করতে হবে। এরপরে জিয়ানশু হংনিং এর কথা ভাবছিল, তখন তার কাছে চিফ কতগুলো পিঠা নিয়ে আসে আর বলে, একটু খেয়ে দেখুন, অনুষ্ঠানের আগে আমাদের ভালো পিঠা সিলেক্ট করতে হবে। জিয়ানশু একটা খেয়ে বলে, আগের মতোই, কোনো স্বাদ নেই। চিফ আরেক প্লেট পিঠা রেখে এটাকেও একবার খেয়ে দেখতে বলে। এরপর সে চলে যায়। জিয়ানশু সেটা খেলে এর স্বাদ তার কাছে অনেক ভালো লাগে। এরপর সে তার প্যালেসে থাকলে দাসী বলে, ওই পিঠা যে বানিয়েছে সে বাহিরে আছে। দেখা যায় এটা ছিল হংনিং। সে জিয়ানশুকে দেখে বলে, তুমি? ওই দিন আসলে এই কথা বলতেই চিফ বলে, কি সব শুরু করে দিয়েছো, তোমার ভদ্রতা কোথায়? হংনিং তাকে সম্মান জানাতে শুরু করে। সে বলে, আরে আমাকে কেন? জিয়ানশু বলে, থাক, লাগবে না। এরপর সে বলে, এই পিঠা তুমি কি দিয়ে বানিয়েছো? হংনিং বলে, বেশি কিছু না তো, এক্সট্রা আমি পুদিনা পাতা দিয়েছি, যেটা আমার বান্ধবী জাইবো দিয়েছে। জিয়ানশু বলে, পুদিনার কারণে আর কি দিয়েছো? এটা বলে সে খেতে নেয়। তখন হংনিং বলে, যেই ফুলের পিঠা বানিয়েছি সেই ফুলের গোড়ায় ঘোড়ার গোবর দিয়েছি। এটা শুনে চিফ তাকে নিয়ে যেতে বলে, আর জিয়ানশু বমি করবে না পানি খাবে কিছু বুঝতেই পারছিল না। একটু পরে চিফ জিয়ানশুকে বলে, ওকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছি। জিয়ানশু বলে, না, এত কিছু করতে হবে না, সব দোষ আপনার, আপনি ওর ভালো করে খেয়াল রাখতে পারেন না, না ও ভালো পোশাক করছে, না ও কোনো ভদ্রতা শিখছে। চিফ বলে, আমি কি করব, আমি কি কম কাজ করি? জিয়ানশু তখন মুচকি হেসে বলে, কথাটা আরেকবার বলবেন? চিফ বলে, ঠিক আছে, আমি আপনার কথা মেনে চলবো। জিয়ানশু বলে, আজকের ঘটনা কাউকে বলার দরকার নেই। এদিকে হংনিং মেইন প্যালেসে আসলে সে বলতে থাকে, বাইরে হঠাৎ করে এত বৃষ্টি কেন হচ্ছে? তখন সায়াও বলে, তুমি জানো না, ফ্লাওয়ার ডেটির মেজাজ খারাপ থাকলে আবহাওয়া এরকম খারাপ হয়ে যায়। হংনিং বলে, ওনার এত রাগ? তখনই চিফ সেখানে চলে আসে। সে হংনিংকে বলে, তোমার যে আবার শাস্তি পাওনা হয়ে গেছে। সে তাকে থান্ডার স্ট্রাইক দেওয়ার জন্য নিয়ে আসে। আজকে থান্ডার স্ট্রাইক খেয়ে হংনিং মাটিতে পড়ে যায়। চিফ বলে, তুমি আমাকে ভয় দেখিও না, আরো অনেকগুলো স্ট্রাইক বাকি আছে, তুমি বরং তোমার জায়গায় চলে যাও। প্রতিদিন তুমি ফ্লাওয়ার ডেটিকে রাগাবে আর তোমার শাস্তি আরো বেড়ে যাবে। হংনিং বলে, আমি ওনাকে কখন রাগালাম? যাই হোক, আমাকে এখানে থাকতে হবে, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আপনি বলতে পারেন আমি এই ফুলের উৎসবে কি করে পার্টিসিপেট করব? সে বলে, এই স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, কারণ প্রত্যেকটা পার্টিসিপেন্টকে নিমন্ত্রণ পত্র দেয় সে। হংনিং বলে, কে? এখানে সিন কাট হয়ে যায়। এরপরে হংনিং দৌড়ে দৌড়ে তাদের একটা মিটিং এ আসে, যেখানে অ্যাপ্রিকট সবাইকে ফ্লাওয়ার উৎসবে যাওয়ার জন্য নিমন্ত্রণ পত্র দিচ্ছিল। সায়াও এর হাতে একটা নিমন্ত্রণ ছিল। অ্যাপ্রিকট হংনিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমিও এখানে পার্টিসিপেট করতে চাই। তবে এটা শুনে তারা হাসতে থাকে। হংনিং বলে, এজন্য আপনি যা বলবেন আমি করব, তবে আমি সেখানে পার্টিসিপেট করতে চাই। অ্যাপ্রিকট বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে চান্স দিচ্ছি। সে তাকে একটা নিমন্ত্রণ পত্রও দিয়ে দেয়। এরপর বলে, আমার সঙ্গে চলো। এরপরে হংনিং তার ক্যামেলিয়া ফুল গাছ নিয়ে অ্যাপ্রিকটের সাথে সেই ঘাস ভরা উদ্যানটায় যায়। অ্যাপ্রিকট বলে, এখানেই তোমার গাছ লাগাতে হবে, আর মনে রাখবে অনুষ্ঠানের দিন তোমার ফুটন্ত ফুল নিয়ে তোমাকে সেখানে যেতে হবে। হংনিং ভীষণ খুশি ছিল, তবে সায়াও তাকে বলে, এইগুলোর মধ্যে তুমি তোমার গাছ কি করে লাগাবে, আর এখানে ফুল কি করে ফুটবে? হংনিং বলে, সমস্যা কি, আমি এগুলো সরিয়ে ফেলবো। তবে সে যখন গাছ উপরে ফেলতে চায় তখন সে পারে না। সায়াও বলে, এগুলো কোনো সাধারণ গাছ নয়, এর নাম ডিফু। অনেক বছর আগে ফ্লাওয়ার ডেটি এটা নিয়ে এসেছিল, তবে ওই অ্যাপ্রিকট ভুল করে এর বীজ চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে এই পুরো উদ্যানটাই এই গাছে ভরে যায়। এটা তুলে ফেলা অনেক কঠিন, এর আশেপাশে অন্য কোনো গাছ হয় না। হংনিং বলে, তাই নাকি? দেখি তাহলে উঠাতে পারি কিনা।
সে টান দিয়ে একটা গাছ তুলে ফেলে। তখনই চিফ এসে বলে, তুমি এখানে কি করছো? চলো, তোমার ঠান্ডা স্ট্রাইকের সময় হয়ে গেছে। ওই সময় দেখা যায় সেই তুলে ফেলা গাছটা আবার অন্য জায়গায় ভালোভাবে বসে গেছে। অন্যদিকে জিয়ানশু অনেকগুলো ওয়াইন নিয়ে বসেছিল। তখন তার মনে পড়ে হংলিং একটা ওয়াইনের ভিতরে পুদিনা পাতা দিয়ে খেয়েছিল আর বলেছিল এতে অনেক ভালো লাগছে, তাই সেও সেই ওয়াইনের ভিতরে পুদিনা পাতা দেয়। তখন তার কাছেও অনেক ভালো লাগে। এদিকে হংলিং চিফকে বলতে থাকে, কবে ফ্লাওয়ার ডেটির রাগ কমবে? সে বলে, আমরা কি আগে কম জ্বালা সহ্য করেছি যে এখন আবার তুমি চলে এসেছো? একজন তো ফ্লোরাল স্ক্রলে বন্দী হয়ে আছে। হংলিং কিছু বুঝতে না পারলে চিফ বলে, একদিন কুনলুন ডেটি ভুলবশত হেভেনের আইস ফ্লেমকে মুক্ত করে দেয়। সেটা পৃথিবীতে গিয়ে চমু নামে একজন কাল্টিভেটরকে বন্দী করে দেয়। তখন আমাদের ফ্লাওয়ার ডেটি কুনলুনকে শাস্তি দেয়, তাকে ফ্লোরাল স্ক্রলে বন্দী করে রাখা হয়। এদিকে আমরা জিয়ানশু সহকারী এনবয় প্লামকে দেখতে পাই, যে কিনা ওই ফ্লোরাল স্ক্রলের কাছে এসেছে। সে বলে, ফ্লাওয়ার ডেটি এটা আপনার জন্য পাঠিয়েছে। কুনলুন প্রথমে নিতে চায় না, তবে এনবয় প্লাম বলে, ফ্লাওয়ার ডেটি 1400 ওয়াইনের ভেতর থেকে এটা আপনার জন্য পাঠিয়েছে। এটা শুনে কুনলুন সেটা এনে খায় আর বলে, এরকম ওয়াইন আমি আগে কখনো খাইনি। এনবয় প্লাম বলে, হুজুর বলেছে এতে নাকি পুদিনা পাতার ফ্লেভার রয়েছে। তবে কুনলুন বলে, পুদিনা আবার কি? এনবয় বলে, আমি নিজেও জানি না, আমি এখন আসছি। তখন আমরা দেখতে পাই কুনলুন নিজের একটা পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সকল গার্ডেদের একদম বরফে পরিণত করে ফেলে। এরপর সে বাইরে ফিরে আসে। একটু পর সে জিয়ানশুর সঙ্গে দেখা করতে আসে। জিয়ানশু বলে, ভালো করে বসো, তোমার মধ্যে আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। কুনলুন বলে, না, আমার অনেক উন্নতি হয়েছে। আমি এখন ওয়াইন খাই, কিন্তু মাখাল হই না। সে সেখানে থাকা ওয়াইন ধরতে চায়, তবে জিয়ানশু তাকে একটা ওয়াইনও ছুঁতে দেয় না। কুনলুন বলে, তুমি আমাকে একটাও খেতে দেবে না? সে রাগ করে সেখান থেকে চলে যায়। এনবয় জিয়ানশুকে বলে, তাওই ডেমনদের পানিশমেন্ট দেওয়ার জন্য আপনাকে ডেকেছে। জিয়ানশু সেখানে গেলে আমরা দেখতে পাই এক এক করে ডেমনদের পাহাড় থেকে নিচে একটা ট্র্যাপে ফেলে দেওয়া হচ্ছিল। হঠাৎ করেই জিয়ানশুর কিছু একটা সন্দেহ হয়। সে সামনে থাকা ছেলেটাকে ছেড়ে দিতে বলে। এটা ছিল এনসিআরের রাজকুমার। তার দোষ হলো তার 3টা লেজ। সে কাল্টিভেশন করার পরও তার লেজ বাড়ছে না। জিয়ানশু তার কাছে এসে বলে, তুমি চলে যাও, এটা কোনো অন্যায় না, এই জন্য কাউকে শাস্তি দেওয়া হয় না। এই ছেলেটা বলে, আমি কোথায় যাব? 3টা লেজ নিয়ে কেউই আমাকে মেনে নিচ্ছে না। জিয়ানশু বলে, ফিরে যাও, কাল্টিভেশন করো, হতে পারে তোমার জীবন বদলে যেতে পারে। এরপর আমাদেরকে এনসিআর রিলেম দেখানো হয়। এই হলো এনসিআর এর রাজা। অনেক বছর পর তারা ডিউ অফ লোটাস পেয়েছে, যার কারণে তারা অনেক খুশি ছিল। মহারাজ লুয়াওকে বলে, এখন তুমি আমার একমাত্র উত্তরাধিকার। তুমি যদি মিড হেভেনের রানী হতে পারো তাহলে আমি এই ডিউ অফ লোটাস তোমাকে উপহার দেব। তুমি এখন আমাদের রিলেমের একমাত্র ভরসা। এদিকে হংলিংদের নতুন পোশাক দেওয়া হয়, কি করে নিজেকে সাজিয়ে রাখতে হবে, আইব্রো আঁকতে হবে, কথা বলতে হবে, এই সব কিছুই শিখিয়ে দেওয়া হয়। একটু পরে জিয়ানশু প্যালেসের দিকে আসতে থাকলে হংলিং এর গলার আওয়াজ শুনতে পায়। সে বলে, এখানে কে? তখন হংলিং বলে, তুমি। সে জিয়ানশুর সঙ্গে অনেক সুন্দর করে কথা বলছিল আর তাকে বলে যে ফ্লাওয়ার উৎসবের জন্য সে ইনভিটেশন পেয়েছে। জিয়ানশু বলে, তুমি এভাবে করে কেন কথা বলছো? হংলিং বলে, ওরা বলেছে মেয়েদেরকে এভাবেই কথা বলতে হয়। জিয়ানশু বলে, তোমার আইব্রোর কি হয়েছে? এরপর সে দেখতে পায় তার জামাও ঠিক নেই। সে তখন সেটাকে ঠিক করে দেয়। এরপর সামনে একটা ছবি টাঙিয়ে দেয় যাতে হংলিং সুন্দর করে নিজের আইব্রো আঁকতে পারে, কিন্তু তারপরও তার আঁকা ঠিক হয় না, তাই জিয়ানশু নিজে সুন্দর করে তার আইব্রো এঁকে দেয়। হংলিং বুকে হাত দিয়ে বলে, আমার বুক ধরফর করছে কেন? জিয়ানশু বলে, তুমি নার্ভাস। হংলিং বলে, তুমি কি ডাক্তারি জানো? সে বলে, হ্যাঁ, একটু। সে তখন তাকে টেনে বলে। জিয়ানশু সরে গিয়ে বলে, ভালো করে বলো, লক্ষণ কি? হংলিং বলে, লক্ষণ হলো যখনই আমি তোমাকে দেখি তখনই আমার বুকে এরকম ধরফর করে। জিয়ানশু বলে, জানি না আমি। হংলিং বলে, আচ্ছা, তোমার শরীরে এগুলো কিসের আঘাত? এরপর বলে, বলো তো তোমার নাম কি? আমরা এতদিন ধরে একজন আরেকজনকে চিনি, অথচ আমি তোমার নামই জানি না। সে বলে, আমার নাম জিয়ানশু। হংলিং বলে, আমি তোমাকে খুঁজবো কি করে? সে বলে, আমাকে দিয়ে তুমি কি করবে? হংলিং বলে, দেখো না আমি খালি ঝামেলায় পড়ে যাই। জিয়ানশু তখন 2টো লিলি বেল আনে। একটা সে হংলিংকে দেয়। হংলিং জিয়ানশু বলে ডাক দিলে অপর লিলি বেলে তার কথা শোনা যায়। হংলিং তখন খালি ডাকতেই থাকে। জিয়ানশু সেখান থেকে চলে যায়। ঘরে এসে জিয়ানশু সেই লিলি বেলটাকে দেখে খুশি হচ্ছিল। তবে তখনই তার কানে ভেসে ওঠে তার বাবা তাকে বলছিল, একজন পানিসার হিসেবে তোমাকে নিজের মন থেকে সকল আবেগ ধুয়ে ফেলতে হবে। জিয়ানশু এরপরে নিজের মনকে এসব থেকে দূরে রাখতে চেষ্টা করছিল। এদিকে বাইজু ট্রেনের জুবাই আর মিন হংলিংকে খুঁজছিল, তবে তারা হংলিংকে কোথায় পাবে?
ওই সময় এনসিআর এর সেই রাজকুমার সেখানে আসে। সে তাদের ক্ল্যানের ভেতরে যেতে থাকলে তারাও তার পেছনে পেছনে যেতে থাকে। রাতের বেলা হংনিং ওই সকল ডিফু গাছগুলোতে পানি দিচ্ছিল আর বলছিল আমার ক্যামেলিয়া গাছ থেকে দূরে থেকো। তখনই একটা বড় লতা এসে তার পা ধরে ফেলে। হংনিং চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলতে থাকে, যেই শব্দ লিলিবেলের মাধ্যমে জিয়ানশুর কাছে এসে পৌঁছায়। জিয়ানশু সাথে সাথেই সেখানে যায় আর হংনিংকে বাঁচিয়ে নেয়। সে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? চলো ঘরে যাবে। কিন্তু হংনিং বলে, আমাকে এখানে থাকতে হবে, আমার গাছ পাহারা দিতে হবে। জিয়ানশু বলে, তুমি এখানে গাছ কেন লাগিয়েছো? ফ্লোরাল গার্ডেনে গাছ লাগাতে। তবে হংনিং বলে যে এপ্রিকট তাকে এখানেই গাছ লাগাতে বলেছে। জিয়ানশু স্পষ্ট বুঝতে পারে এজন্যই এপ্রিকট তাকে নিমন্ত্রণ পত্র দিয়ে দিয়েছে, কারণ সে জানে এইখানে ফুল গাছ লাগালে সেটা ফুটবে না। সে বলে, তুমি ওই কম্পিটিশনে যোগ দিয়ে কি করবে? হংনিং বলে, আমাকে যোগ দিতেই হবে, আমি ফ্লাওয়ার ডেটিকে দেখতে চাই। জিয়ানশু বলে, ঠিক আছে, তাহলে শোনো, আমি ফ্লাওয়ার ডেটি। হংনিং তার কথা বিশ্বাস করে না। সে বলে, ফ্লাওয়ার ডেটির কপালে একটা চিহ্ন ছিল, তোমার সেটা আছে নাকি? সে চলে যেতে চাইলে আশপাশ থেকে আরো অনেকগুলো লতা এসে তার পায়ে ধরে তাকে ফেলে দেয়। জিয়ানশু তার পায়ে থেকে লতা সরালে একটা তার হাতে গিয়ে পেঁচায়। জিয়ানশু সেটা সরাতে গেলে তার হাতও সেই সঙ্গে পেঁচিয়ে যায়। তারা সেটা খুলতে পারছিল না। জিয়ানশু বলে, আমার সঙ্গে চলো, এটা খোলার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু হংনিং তার গাছ রেখে যেতে চায় না। জিয়ানশু বলে, তাহলে তুমি এর চারপাশে প্রোটেকশন দিয়ে দাও। তবে হংনিং প্রোটেকশন দিতে পারছিল না। জিয়ানশু বলে, তোমার কোনো ট্রেনিং নেই, তুমি কি দিয়ে পারবে? তখনই হংনিং অল্প কিছু প্রোটেকশন দিতে পারে। জিয়ানশু বলে, আমার মতো বড় না। হংনিং তখন সেটা আরো বড় করে ফেলে। জিয়ানশু মনে মনে বলে, তোমার আমাকেই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি তোমাকে আমার নিজের পাওয়ারফুল স্পিরিট দিয়েছিলাম। এরপরে সে তাকে নিয়ে প্যালেসে চলে আসে। হংনিং বলে, তোমার প্যালেস দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি এখানে আরো এসেছি। তারা দুজন এক জায়গায় বসে দেখছিল কিভাবে ডিফু গাছের শেকড় খুলতে হয়, আর ওইদিকে হংনিং একটা গল্পের বইয়ের ছবি আঁকা দেখে হাসছিল। জিয়ানশু বলে, আমি এখানে কাজ করছি আর তুমি হাসছো, এইসব করছো? হংনিং বলে, আমি কি করব, আমি কি পড়তে জানি নাকি? জিয়ানশু বলে, শোনো, এটা এক রাত থাকলেই আপনাকে খুলে যাবে। হংনিং বলে, ঠিক আছে, তাহলে আমি ঘুমালাম। জিয়ানশু তাকে টেনে তুললে সে বলে, কি হয়েছে, তুমি পাশে শুয়ে পড়ো। জিয়ানশু বলে, মেয়ে আর ছেলে কখনো একসাথে ঘুমাতে পারে না। হংনিং বলে, আমি বুঝতে পারছি না। জিয়ানশু বলে, তুমি আর আমি একা এক ঘরে থাকতে পারবো না। হংনিং বলে, তাহলে আরো মানুষ ডেকে আনবো। জিয়ানশু বলে, পাগল নাকি, লোকে আমাদেরকে এভাবে দেখলে কি ভাববে? হংনিং বলে, সবকিছুতেই তোমার সমস্যা, আমি জানি না, আমি ঘুমালাম। জিয়ানশু রেগে এরপরে তাকে নিয়ে লেকের কাছে চলে আসে। তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে সকাল হয়ে গেছে, আসলে সকাল হয়নি। জিয়ানশুর ঘরের বাইরে সবসময় চাঁদের আলো পড়ে, এরকম দেখা যায়। সে এক কিনারায় বসে বলে, এভাবে বসে থাকো যতক্ষণ না এই শিকড় আপনা আপনি সরে যাচ্ছে। তবে হংনিং তো বসে থাকার মেয়ে না। সে প্রথমে জিয়ানশুর গায়ে হেলান দিয়ে বসে পড়ে, এরপরে সামনে পানি দেখে পানিতে নেমে পড়ে আর সাথে জিয়ানশুকেও ফেলে দেয়। জিয়ানশু বলে, অনেক মজা লাগছে। সে বলে, হ্যাঁ। তখনই দুজন দাসী আসতে দেখে জিয়ানশু হংনিংকে নিয়ে পানির মধ্যে ডুবে থাকে। একটু পরে জিয়ানশু হংনিংকে ডাকতে থাকে, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে জিয়ানশুকে বলে, তোমার গাল এত লাল কেন? জিয়ানশু কিছু বলে না। হংনিং দেখতে পায় চারদিকের ফুল ফুটে যাচ্ছে। সে বলে, আরে ফ্লাওয়ার ডেটি এত রাতে কি নিয়ে এত খুশি হলো যে সব ফুল ফুটে গেল? এরপরেই সব ফুল মাথা নামিয়ে রাখে। সে বলে, এখন দেখছি ফ্লাওয়ার ডেটি লজ্জাও পাচ্ছে। আসলেই ওনার মুড ক্ষণে ক্ষণে বদলে যায়। জিয়ানশু বলে, তুমি কি এবার থামবে? তখনই আকাশে বিজলি চমকাতে শুরু করে আর এরপরে দেখা যায় হংনিং ফুল আকারে মাটিতে পড়ে আছে আর চিফ সেটার গন্ধ শুকছে, কারণ বজ্র পড়ে হংনিং পড়ে গেছে। চিফ বলে, এমন কি হলো যে আপনি এভাবে ভিজে আছেন? আরেকজন পুরো একেবারে গ্রিল হয়ে গেছে। জিয়ানশু রেগে বলে, ওকে নিয়ে গিয়ে ফ্লাওয়ার স্ক্রলে বন্দি করে রাখুন, যতদিন পৃথিবী থাকবে ও সেখানে বন্দি থাকবে। এরপরে চিফ বলতে থাকে, তোমার থান্ডার পানিশমেন্ট এখনো শেষ হয়নি, এর মধ্যে তুমি আরেক পানিশমেন্ট পেয়ে গেছো। তুমি ঠিক কি করছিলে আমাকে বলবে? হংনিং বলে, আমি কি করেছি? আমি তো শুধু গোসল করেছি। চিফ বলে, গোসল ছাড়া কি তুমি আর কিছু বোঝো না? তুমি ওই লেকে কি করে গেলে? হংনিং বলে, জিয়ানশু নিয়ে গেছে। সে প্রথমে আমাকে তার ঘরে নিয়ে গেছে, তারপরে লেকের কাছে নিয়ে গেছে। গার্ডরা সবাই অবাক হয়ে তার কথা শুনছিল। চিফ তখন বলে, তুমি এই কথা আমাকে কেন বলছো? তুমি এগুলো আমাকে কেন বললে? তুমি কি আমাকে মারতে চাও? হংনিং বলে, একটা কিছু করুন না, আমি ওই উৎসবে থাকতে চাই। চিফ বলে, আমার কিছু করার নেই।
তুমি এখন ভেতরে যাও। সে তাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর বাইরে থেকে বলতে থাকে, তুমি এখান থেকে ওই দিনই বের হতে পারবে যেদিন তুমি ওইখানকার সকল পাপড়িগুলো গুনে শেষ করতে পারবে। হংমিং দেখতে পায় উপর থেকে একটানা পাপড়ি পড়েই যাচ্ছে। তখন কুংলুন বলতে থাকে, এই পাপড়ি আমি ইমমর্টাল হয়ে গুনে শেষ করতে পারিনি, আর তোমার মতো নিম্ন জাতের ডেমন কিভাবে গুনে শেষ করবে? হংমিং সামনে যেতে যেতে বলে, আপনি কে? কুংলুন তখন নিজের পরিচয় দিলে হংমিং বলে, ও আপনি ফ্লাওয়ার ডিটির ভাই, তাহলে আপনি নিশ্চয়ই জানেন এখান থেকে কিভাবে বের হতে হয়। কুংলুন বলে, অবশ্যই, পাপড়ি গুনে। হংমিং বলে, একদমই না। কুংলুন তখন তার কাছে এসে কানে কানে বলে, সত্যি পাপড়ি গুনে এখান থেকে যেতে পারবে। এদিকে লুয়াও নাচ করছিল আর তার বডিগার্ড তাকে দেখছিল। সে তার বডিগার্ডকে বলে, বলতো আমার নাচ কেমন? শুনেছি জিয়ানশু নাকি নাচ পছন্দ করে, তাই আমাকে এটা শিখতে হচ্ছে। সেই বডিগার্ড বলে, আপনি অনেক সুন্দর নাচ করেন। এদিকে জিয়ানশু অলরেডি হংমিংকে মিস করতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে এরা দুজন পাপড়ি গুনছিল, তবে হংমিং হঠাৎ করে গুলিয়ে যায়। কুনলুন বলে, আরে পাপড়ি রাতে গুনতে হবে, সন্ধ্যার পরেই উপর থেকে পাপড়ি পড়া বন্ধ হয়ে যায়। এই কথা শুনে হংমিং এর মাথায় একটা আইডিয়া আসে। এরপরে দেখা যায় ফ্লাওয়ার উৎসব শুরু হয়ে গেছে। সকল ফুলপরীরা তাদের নিজ নিজ ক্ল্যানের ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। একটু পরে সেখানে জিয়ানশু চলে আসে। সে তার আসনে বসলে লুয়াও সেখানে আসে এবং এখানে সে নৃত্য পরিবেশন করে। তার নাচ শেষ হলে সবাই তার অনেক প্রশংসা করে। এদিকে এরা দুজনও বাইরে চলে এসেছে। অন্যদিকে এপ্রিকট সবার প্রথমে নিজের ফুল নিয়ে আসে। তার ফুল অনেক সুন্দরভাবে ফুটেছিল, যার কারণে জিয়ানশু সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এভাবেই যার ফুল ভালো ছিল জিয়ানশু তাকে অ্যাপ্রুভাল দেয়, যারটা ভালো ছিল না তাকে উল্টো আরো বকা দিয়ে দেয় এবং আরো ভালো করতে বলে। সবার ফুল দেখা হলে জিয়ানশু সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হংমিং সেখানে আসে। সে ফ্লাওয়ার ডেটি বলে ডাক দিলে জিয়ানশু সামনে আসে। হংমিং তাকে দেখে একদম চমকে যায়, কারণ ওই সময় জিয়ানশুর কপালে সেই চিহ্নটা ছিল। আর এখানেই প্রথম পার্টটি শেষ হয়ে যায়। তো তোমরা বলো প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, তাহলে খুব দ্রুতই আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।